অলরাইট, আফনান ভাইয়ের কাছে এবং আপনার ভাইয়ের কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটি আমি নিজেই সংগ্রহ করেছি। জি। এটি আমাদের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার খানখানাপুর গ্রামে ঘটেছে একটি ঘটনা। জি। ঘটনাটির সময় 1992 সাল। জি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সাহেব আলী। এই নামেই উনি মানে সবাই ওই এলাকায় তাকে চিনতেন। তো ওনার সাহেব আলী নরমালি উনি একজন কৃষক ছিলেন এবং ওনার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে রাতের বেলা উনি ওই টর্চ লাইট নিয়ে, এবং আমাদের স্থানীয় ভাষায় এটাকে ট্যাটা বলে, ওই ট্যাটা দিয়ে উনি মাছ ধরতে যেতেন, মাছ শিকারে যেতেন আর কি। তো যখন মাছ শিকারে যেতেন তখন ওনার সাথে বেশ কিছু জিনিস সাথে নিয়ে যেতেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে ওই বাম মাছ উনি শিকার করতেন। অনেক সময় বাম মাছ গর্তের মধ্যে থাকে, তো একটা নির্দিষ্ট কৌশলে সেই মাছগুলো শিকার করতে হয়। মানে উনি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েই বের হতেন সাধারণত রাতের বেলা। তো ভোরের দিকে আবার ফিরে আসতেন, তো ঘন্টা 4-5 ঘুমাতেন, আবার উনি মাঠে চলে যেতেন। এটা ছিল তার একটা দৈনন্দিন একটা রুটিন। স্পেশালি বর্ষাকালে উনি এই রুটিনটা ফলো করতেন। তো ওনার স্বভাব অনুযায়ী একদিন উনি বর্ষাকালে রাতের বেলা বের হয়েছেন মাছ ধরার জন্য। তো উনি যখন, রাসূল একটু বলে রাখা ভালো যে খানখানাপুরের থেকে কিন্তু পদ্মা নদী খুব বেশি দূরে নয়। তো বেশি দূরে না থাকার কারণে বর্ষাকালে দেখা যাচ্ছে যে ওই নদীর পানিগুলো মানে একটু বেড়ে যাওয়ার কারণে এমনিতেই আশেপাশে মানে যে সমস্ত নালাগুলো আছে সেগুলোতে পানি ঢুকে পড়ে এবং বেশ মাছও সেখানে পাওয়া যায়। ওই সময়টা বেশ মানে মাছ শিকারের ওই জায়গাটাতে মানে ভালো একটা মৌসুম আর কি। তো উনি যখন রাত্রেবেলা যেদিন বের হয়েছেন, বের হওয়ার পরে উনি একটা গর্ত ফলো করলেন, যে উনি চিন্তা করেন এই গর্তের মধ্যে একটু চেষ্টা করে দেখি কোনো মাছ বা বাম মাছ আছে কিনা। তো উনি চেষ্টা করছিলেন। উনি প্রথমে মানে যারা, আমি যদিও রাসেল ভাই এই টাইপের মাছ ধরা কখনো দেখি নাই, তো আমি যতটুকু শুনেছি আর কি, যে ওই বাম মাছ ধরার জন্য গর্তের মধ্যে বড়শিতে কোনো খাবার দিয়ে ভিতরের দিকে ছুড়ে দিতে হয়। তখন মাছ ওটা খেলে পারে, ওরা আস্তে আস্তে ওইটা নাকি নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে, তখন আবার আস্তে আস্তে টেনে টেনে মাছটাকে বের করে নিয়ে আসতে হয়। এটা নাকি প্রক্রিয়া আর কি। তো উনি খেয়াল করছিলেন যে উনি এক গর্তের মধ্যে ওই বড়শির সাথে উনি খাবার দিয়ে যখন গর্তের ভিতরে ফেলে দিলেন, তো সাধারণত ভিতরে মাছ থাকলে মাছ ওটা খেয়ে ফেলে সাথে সাথে। তো উনি ফলো করলেন সেটা হচ্ছে যে এটা ভিতরে দেওয়ার সাথে সাথে মনে হলো ভেতর থেকে কে যেন ওই বড়শিটা ছুঁড়ে আবার বাইরে ফেলে দিল। তো উনি তো খুব অবাক হলেন, কি ব্যাপার, এইরকম ঘটনা তো আমার লাইফে কখনো দেখিনি, যে গর্তের ভিতরে আমি বড়শি দিলাম অথচ সেটা আবার বাইরে ছুঁড়ে ফেলে দিল। ভিতরে গর্তের মধ্যে আবার পানি আছে, তো এটা কি কারণে হতে পারে উনি কিছুতেই বুঝতে পারছিলেন না। তো উনি চিন্তা করলেন যে এখানে নিশ্চয়ই মাছ আছে, বা উনি বেশ একটু অ্যাস্ট্রনিস্ট হলেন, চিন্তা করলেন নিশ্চয়ই এখানে বড় মাছ আছে বা কিছু একটা আছে, যে কোনো ভাবে এখানে আমাকে মাছটা ধরতেই হবে। উনি বারবার ট্রাই করছিলেন, বারবার যতবারই ফেলেন ততবারই উনি এটা মানে এই করে আর কি, বারবার ওই বড়শিটা বাইরে চলে আসছিল। তো হঠাৎ এক সময় উনি বড়শিতে টান অনুভব করলেন। তখন উনি দেখলেন যে হ্যাঁ, এইবার মনে হয় ভিতরে থাকা মাছটা হয়তো বা ওইটা খেয়ে ফেলেছে। তখন উনি বেশ টানতে থাকেন মাছটাকে বাইরে নিয়ে বের, কিন্তু অনেক টানাটানি করার পরেও ওনার মানে শরীরের সমস্ত শক্তি দিয়ে উনি সেটা পেরে ওঠে না। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু সকাল হয়ে যাচ্ছে, তো এখন থাক। উনি একটা শক্ত একটা মানে লাঠি বা ইটের সাথে উনি ওই ইটা বেঁধে রেখেছিলেন, মানে সুতোটা বেঁধে রেখেছিলেন, যাতে করে ওই বড় যে লাঠিটা সেটা তো আর গর্তের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারবে না, মানে আড়াআড়ি করে রেখে দিয়েছিলেন, যাতে করে ওইটা সকালে আবার লোকজন নিয়ে এসে গর্তটা আরো একটু চওড়া করে ভিতরতে মাছটাকে বের করা যায়। কিন্তু রাসেল ভাই উনি সকালবেলা আবার বাসায় গিয়ে যখন লোকটোক নিয়ে আসছেন, এসে দেখেন যে সবকিছুই ঠিক আছে, লাঠির জায়গায় আছে, কিন্তু সুতোটা ছেঁড়া। তো এটা উনি একদম স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা একদম নর্মাল ব্যাপার, হয়তো বা মাছ টানাটানি করে সুতো ছিঁড়ে চলে গেছে। এটাই উনি একদম অ্যাজ ইউজুয়াল হিসাবে নিয়েছেন। এটা নিয়ে উনি অন্য কোনো চিন্তাও ওনার মাথায় আনেন নাই। কিন্তু এর রাসেল ভাই 2-3 দিন পরে ওনার একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে যে ওনার ডান হাতে মানে একটা ঘায়ের মতো দেখা যায়, এবং মাত্র কয়েকদিনের মধ্যে সমস্ত হাতে সেটা ছড়িয়ে পড়ে। এবং উনি যখন ডাক্তার দেখাতে যান, ডাক্তার বলেন যে আপনার হাতের যে অবস্থা, তো এখন যদি কোনোই থেকে এটা কেটে না ফেলা হয় তো তাহলে সমস্ত শরীর আস্তে আস্তে ধরে যাবে। তখন হ্যাঁ,
ডাক্তার পরামর্শ দেয়। এখন সবাই জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো, বলে যে আপনার হাতে পয়জন লেগেছিল। এখন উনি বলে যে কিভাবে লাগলো আমি তো ঠিক বুঝতে পারছি না, এই কয়েকদিনের মধ্যেই লেগে গেল। এখন মানে অন্য লোকরা বলে যে তুমি দেখি তো রাতের বেলা মাছ টাছ ধরো, অনেক সময় লেগে যেতেও পারে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে কেউ অতটা মাথা ঘামায়ও নাই আসলে। তো ওনার রাসেল ভাই ডান হাতের কোনোই থেকে কেটে ফেলতে হয় আর কি। এরপরে মোটামুটি 4-5 মাস উনি মানে ওইভাবে কোনো কাজ করতে পারেন না। তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে ওঠেন আর কি। তখন ওনার শুধু বাম হাত ছিল এবং ওইভাবেই উনি কৃষি কাজগুলো করতেন। তো এর মধ্যে রাসেল ভাই ওই সময় তো বর্ষাকাল শেষ হয়ে যায়, পরবর্তীতে আস্তে আস্তে শীতকাল আসে। তো শীতকাল আসার পরে উনি মানে ওনার বাসার একদম পাশেই একটা ডোবা ছিল এবং পানি খুব কম ছিল সেখানে, একদম মানে নর্মাল একটা ডোবা আর কি। তো উনি রাতের বেলা হঠাৎ মানে একদিন রাতের বেলা মানে উনি শুনছিলেন যে ডোবার মধ্যে মানে পানির মধ্যে খুব মানে খলখল শব্দ হচ্ছে, মানে বড় টাইপের মাছ যদি মাঝে মাঝে পানি নাড়াচাড়া দিলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দ। যেহেতু উনি মাছ টাছ ধরতেন, এই শব্দগুলোর সঙ্গে উনি পরিচিত ছিলেন। তো উনি চিন্তা করলেন যে এইখানে ডোবার মধ্যে তো মাছ আসার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু গ্রামীণ পরিবেশ, অনেক সময় বড় বড় গুই সাপ থাকে, সেগুলো হয়তো বা ব্যাং ধরার জন্য চলে আসতে পারে এখানে, এইটাই হতে পারে। তো উনি এই বিষয়গুলো এইভাবেই উনি নিয়েছেন। তারপরে এরকম রাসেল ভাই প্রতিদিনই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সেটা হতো। উনি এটা খেয়াল করতেন যে প্রায় রাত 1টা বা 1:30 বা 2টার দিকে এরকম শব্দটা হতো এবং বেশ খানিকক্ষণের শব্দ হওয়ার পরে আর এই শব্দটা হতো না। তো উনি একদিন চিন্তা করলেন যে আসলে এই জিনিসটা কি, আমি একটু দেখি। তো একদিন রাতের বেলা রাসেল ভাই উনি যখন এই শব্দটি শোনেন, উনি তখন টর্চ লাইট নিয়ে বের হন। মানে এমনি স্বাভাবিকভাবে, ওটা যে কোনো মাছ বা কিছু এইটাও তাকে ধরবে বা মারবে এই টাইপের কোনো উদ্দেশ্য সেখানে ছিল না। তো উনি যখন বের হন, বের হওয়ার পর উনি ওই সময় শীত ছিল, শীতের সময় মানে জ্যোৎস্না রাত ছিল। তো উনি যদিও টর্চ নিয়ে বের হয়েছেন, তো উনি যখন ওনার ওই বাসার পাশে ওই ডোবার কাছে গিয়েছেন, তো যাওয়ার পর উনি দেখছেন যে ওখানে যাওয়ার পর যখন টর্চ লাইট জ্বালিয়েছেন, দেখে টর্চ লাইটটা কোনো কারণে জ্বলছে না। তো উনি খুব মানে অবাক হন যে কেবল তো আমি একটু টেস্ট করে নিয়ে আসলাম, টর্চ লাইটটা জ্বলছে কিন্তু হঠাৎ করে জ্বলছে না কেন, হতে পারে কোনো সমস্যা হতেই পারে। তো উনি চাঁদের আলোতে স্পষ্ট লক্ষ্য করলেন যে ওই ডোবার মধ্যে মনে হচ্ছে যে 2 হাত বা 2 পা আছে এমন একটা প্রাণী ওই ডোবার মধ্যে সাঁতার কাটছে এবং পানি নড়াচড়া করছে। তো উনি যদিও এরকম মানে রাতের বেলা দেখে মনে হচ্ছিল, উনি চিন্তা করলেন এটা আসলে বড় কোনো মাছ হয়তো বা হবে। কোনো কারণে বর্ষার সময় অনেক সময় দেখা যায় এক পুকুরের মাছ আর এক জায়গায় চলে আসে, এমনি মানে ডাঙার উপর দিয়ে, এরকম কিন্তু হয় রাসেল ভাই, আমরা অনেক সময় দেখেছি এটা। বর্ষাকালে এরকম মাছ উঠে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো উনি চিন্তা করেন হয়তো এরকম কোনো কারণে চলে আসছিল, তো এইটা হয়তো এরকম হতে পারে রাতের বেলা এটা এরকম করে। তো উনি ওই রাতের বেলা রাসেল ভাই আর কোনো চিন্তা ভাবনা করেন না, উনি বাসায় গিয়ে শুয়ে পড়েন। চিন্তা করেন কালকে রাতের বেলা আবার বা দিনের বেলা আমি একটু ট্রাই করবো। কিন্তু দিনের বেলা অনেক খোঁজাখুঁজি চেষ্টা করেন, দেখে যে না, এরকম কোনো মাছের কোনো অস্তিত্বই নেই সেখানে। কিন্তু রাতের বেলা রাসেল ভাই যখন আবার ওই ধরনের শব্দটা হয়েছিল, তখন উনি ওই ট্যাটা নিয়ে বের হন, যেটা উনি সাধারণত মাছ শিকার করতেন যেটা দিয়ে। তো এটা নিয়ে বের হওয়ার পর উনি যখন দেখলেন যে ওই সত্যি রাতের বেলা গত রাত্রে উনি যেটা দেখেছিলেন আর কি, ওরকম একটা জিনিস ওর মধ্যে সাঁতার কাটছে, উনি ওনার ট্যাটাটা ছুঁড়ে মারেন। কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয় এবং উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই জিনিসটা আস্তে আস্তে পুকুর মানে পানি থেকে ডাঙার উপর উঠে আসে এবং উঠে এসে ঠিক মানুষের মতো হাঁটতে হাঁটতে পুকুরের আরেক পাশে চলে যায় এবং আস্তে আস্তে মিলিয়ে যায়। তো উনি রাসেল ভাই এই জিনিসটা দেখে তখন হলো ভয় পান, এই প্রথম ওনার মনের মধ্যে। রাসেল ভাই, সেকেন্ড ঘটনা শুরু হওয়ার আগে একটু একটা পোস্টমর্টমের অ্যান্সার দিতে চাচ্ছি। অনেকেই তো চিন্তা ভাবনা করছে যে আসলে লাস্ট ঘটনাতে সবাই মারা গেলে ঘটনা বললো কে। আমি আগেও একবার বলেছি যে আমি ওনার নেইবারের কাছ থেকে পেয়েছি, যে লোকটা ঘটনা শেয়ার করে গেছে তিনি নিজেও মারা গেছেন, যে তার নেইবারকে তিনি টাইম টু টাইম তার ফ্রেন্ডকে তিনি টাইম বলেছিলাম। হ্যাঁ, তারপর বলেছে যে তুমি ঘটনা বললো কে। তো নেইবাররা তো ঘটনা জানার পরে খোঁজ খবর রাখে তার বাসাটা। আমি বলবো না এটা কোন জায়গায়, ওল্ড টাউনের সেই জায়গায় এখন একটা বড় অ্যাপার্টমেন্টও হয়ে গেছে এবং ওই পুরো বাড়ির মানে পরবর্তী সময়ে মানে যে কয়টা ফ্ল্যাট পায় তার ছোট ছেলেই মানে সুবিধা মানে ইয়া হিসেবে পায় আর কি, তার উত্তরসূরি হিসেবে পায়, আর কোনো ফ্যামিলির কেউ ছিল না। আর
কিছু মানুষজন আছে সাথে, সেটার কথা বলছি না, কিন্তু যে ঘটনা শেয়ার করেছেন তিনি ছিলেন তার বন্ধু এবং নেইবার। তার কাছ থেকেই আমার আসলে তার রেফারেন্সেই আসলে তার কাছ থেকে ঘটনাটা পাওয়া আর কি। এইটা হচ্ছে আমার ক্লারিফাই করা দরকার ছিল। তো সেকেন্ড ঘটনাটা শুরু করব। আফরোজা ইয়াসমিন নামে এক আপুর ঘটনা শেয়ার করব। উনি কোথা থেকে আমাকে ঘটনা পাঠিয়েছে সেটা বলার পারমিশন দেননি, তাই সেটা লুকিয়ে যাচ্ছি। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে ওনার দাদি মারা যাবার পর থেকে। তো দাদি যেদিন মারা যায় তার 3 মাস পর থেকে ঘটনাটা মূলত শুরু। তিনি তখন হোস্টেলে থাকতেন পড়াশোনা করার জন্য কলেজের। তো হোস্টেলে থাকা অবস্থায় তার সাথে আরো 2জন রুমমেটও ছিল। হঠাৎ করে সেদিন তিনি ফিল করলেন লাইট বন্ধ, ঘুমের সময় ঘুমাতে যাবে তন্দা চলে আসছে, এমন সময় ফিল করলেন তার পায়ের উপর দিকে আলতো করে একটা ছুঁয়ে দিল, হাত দিয়ে ছুঁয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল হঠাৎ করে। এরকম করে তার রুমমেট কখনো আচরণ করেনি, আগে কখনো আচরণ করেনি। তো তিনি খুব অবাক হয়ে লাইটটা জ্বালালো যে আসলে দুষ্টুমি করেও কেউ করছে কিনা। দেখলো যে রুমমেটটা দুজনই ঘুম, এবং এত ফাস্ট উঠে গিয়ে শব্দ হবে মাস্ট। এই 2011-র ঘটনা শেয়ার করছি। তখন এরকম হওয়ার কথা না। তিনি লাইট অফ করে গেলেন এবং ঘুমিয়ে গেলেন। পরবর্তী সময়ে কিছুদিন পর তিনি আবারও একই জিনিস ফিল করলেন, এবং ফিল করলেন যে তার পায়ের উপরে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, হাত ধরে আলতো করে টেনে দিচ্ছে অথবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো তিনি কয়েকবার লক্ষ্য করার পরে তিনি তার মাকে বললেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে হোস্টেলের ভেতরে, আমি থাকতে পারছি না, পড়তে পারছি না। এবং একদিন হোস্টেলের রুমমেট ছিল না, সেদিন আলো থাকা অবস্থায় কে জানি তার মাথায় হাত বুলিয়ে দেয়। এবং আপনি একা বসে আছেন, আপনার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, আপনার কাছে তখন কিরকম লাগবে আমি জানি না। আমার কাছেও খারাপ লাগতো যে এরকম হঠাৎ করে হাত বুলিয়ে দিবে কে। তার বাসায় যাবেন, পড়াশোনা তিনি করতে পারছিলেন না। পর্যায়ে তিনি বাসায় জানানোর পর তার বাসার লোকজন বলে যে ঠিক আছে তুমি বাসায় আসো, যেহেতু পড়াশোনা করতে কষ্ট হচ্ছে বাসায় আসো। বাসায় আসার পর তিনি তার বাবা আমাকে বললেন, তার বাবা খুব প্র্যাকটিক্যাল একটা পার্সন ছিলেন এবং তিনি এই জিনিসটা বিশ্বাস করেননি ওই মুহূর্তে। পরবর্তী সময়ে তার নানি এবং তার মার সহযোগিতায় তিনি তাদের পরিচিত একজন আলেমের কাছে যান, এবং ওই আলেম শুধুমাত্র তার নানিকেই ভেতরে বসতে দেয় এবং তাকে তার মাকে বাইরে রাখে। এক পর্যায়ে তিনি তার নানিকে বলে যে আসলে ওনার সাথে একটা কাপল জিন সব সময় থাকে এবং তারা ওর সাথেই থাকতে পছন্দ করে, এবং এমন এই 2 কাপল জিন ছিল তার দাদির সাথে। সেই থেকে উনি ফ্যামিলির বড় মেয়ে এবং এরপর থেকে ওনার সাথে থাকতে শুরু করেছে। এবং শুরুতে বলেছিল যে আমি এটার কোনো কিছু করতে পারবো না, চিকিৎসা করতে পারবো না, উল্টা আমি যদি কিছু করি আমার ক্ষতি হয়ে যেতে পারে। পরবর্তী দিন তার নানিকে ডেকে বলে যে ওনারা আসলে ওনার কোনো ক্ষতি করবে না এবং সাথে থাকবে। তো আপনারা এক কাজ করেন, এই তাবিজটা নেন, এই তাবিজটা ওনার সাথে রাখেন সবসময়, অ্যাটলিস্ট কাছে থাকলেও ওনার খাটে যাতে কোনো ধরনের প্রবলেম, কিছু না কিছু প্রেজেন্স এখনো পর্যন্ত ফিল করে। রাসেল ভাই ইট কন্টিনিউস, এখনো পর্যন্ত কন্টিনিউ করছে এবং গতকালকেও মনে হয় কন্টিনিউ করেছে। আমি জানি না কি অবস্থা, তিনি আমাকে শেয়ার করেছিলেন কয়েকদিন আগে এবং আমার কাছে মনে হচ্ছিল আমি এটা শেয়ার করি বলতে সময়। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ, এবং আশা করছি যে ভালো আছেন আপনি, আর ভালো লেগেছে আপনাদের আলিফের ঘটনাটা। এবং এখন আমাদের সঙ্গে আছেন আফনান ভাই তার ঘটনা শেয়ার করবেন এবং তাকে আমি ঘটনা শেয়ার করার সুযোগ দিচ্ছি এখন। আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা আপনাদের ভালো লাগবে। তো আফনান ভাই, আপনার সেকেন্ড ঘটনায় আমরা চলে যাই। থ্যাংক ইউ রাসেল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। এখন যে ঘটনাটি শেয়ার করবো, ঘটনাটি খুলনার ঘটনা। আর আমাদের খুলনায় কিন্তু রাসেল ভাই ভূত এফএম এর অনেক ফ্যান আছে। স্পেশালি আমি যখনই খুলনায় যাই অনেকে দেখা করতে আসে। তো আমাদের খুলনায় যাদের কাছ থেকে ঘটনাটা পাই অন্যতম হলো সৈকত এবং রূপম। এই রূপম আজকেও আমাকে একটা সুন্দর একটি ঘটনা দিয়েছে, সেই ঘটনাটি আমি রাসেল ভাই আজকে শেয়ার করতে চাই। রাসেল ভাই ঘটনাটি আসলে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। তো এটা আসলে ঘটনাটি কতটুকু ভয়ের এটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা যে অনেকটা শিক্ষণীয় আমার মনে হয়। যারা শুনবেন এখান থেকে অনেক কিছু শেখার আছে। তা আমি আশা করবো সেটা আজকে এই স্টোরিটা অন্তত ভয় হিসাবে কাউন্ট না করে অন্তত শিক্ষণীয় হিসাবে আপনারা বিষয়টা শুনবেন আর কি। আসলে ভাই ঘটনাটি খুব বেশি দিন আগের না, 7-8 বছর আগের ঘটনা। তো এটি রূপমেরই আত্মীয়
সঙ্গত কারণে নাম বলতে পারছি না, বলতে নিষেধ করেছে, তো এই কারণে বলতে পারছি না। তো এটা হয় কি, ওর যে আত্মীয় সম্পর্কে উনি একটা রিলেশন করে বিয়ে করেন। তো বিয়ে করার পর দেখা যাচ্ছে যে মানে মেয়ের যে পরিবার, এই পরিবারটা বিয়েটা মেনে নিতে পারছিলেন না। তো যার কারণে তারা চাচ্ছিলেন যে কোনো উপায়ে তার মেয়ে বাড়িতে ফিরে আসুক। তো যখন অনেক বুঝিয়ে শুনিয়েও যখন কাজ হচ্ছিল না, তখন তারা ব্যতিক্রমী কিছু পদক্ষেপের আশ্রয় নেন। বিশেষ করে মেয়ের পরিবার ধনী হওয়ার কারণে, এবং তাদের চিটাগাংয়ের ওদিকে বেশ ভালো বিজনেস ছিল তার বাবার। তো দেখা যাচ্ছে যে মোটামুটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও তাদের একটা মানে একটা আসা যাওয়া ছিল তার বাবার। তো উনি এই পার্বত্য এলাকার মানে আদিবাসী সম্প্রদায়ের একজন মানে তান্ত্রিকের শরণাপন্ন হন, এবং স্থানীয় লোকেরা তাকে বামন ঠাকুর হিসাবে চিনত, মানে বামন ঠাকুর মানে তাকে এই নামে সবাই চিনত আর কি। তো তার কাছ থেকে বেশ কিছু মানে তদবির নিয়ে আসেন যে কোনো উপায় আমাকে মেয়েকে ফিরে পেতে হবে। এবং সত্যি রাসেল ভাই উনি যখন সেই তদবিরগুলো শুরু করেন, তো ওনার ওই মেয়ের যে হাজবেন্ড উনি ফলো করেন যে আস্তে আস্তে তার মেয়ের আচরণটা চেঞ্জ হয়েছে, তার হাজবেন্ডের মানে ওয়াইফের আচরণটা রহস্যজনকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সে অকারণেই অনেক সময় এমন কিছু আচরণ করে যেটা আসলে সহনীয় পর্যায়ে থাকে না। এবং একটা সময় রাগারাগি করে ওই মেয়ে তার বাপের বাড়িতে চলে যান। আচ্ছা, যখন চলে যান তখন উনি যেহেতু ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, এখন উনি যে কাজটা করেন সেটা হলো ওনার স্ত্রীকে ফিরে আনার জন্য উনি ঠিক একই রকম কাজ করা শুরু করেন। উনি আবার বিভিন্ন রকমের তান্ত্রিক, বিভিন্ন রকমের লোকের কাছে যাওয়া শুরু করেন যে আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে, এবং বিভিন্নভাবে ওনার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন। তো এইভাবে রাসেল ভাই চলছে, মানে উনি এদিক দিয়ে ওনার স্ত্রীকে করছেন যে যেন ওনার কাছে ফিরে আসে, আর ওই মেয়ের বাবা মা করছে যাতে কোনোভাবে এই ছেলের কাছে না যায়। আচ্ছা, একই ব্যক্তির উপরে এইভাবে মানে দ্বিপাক্ষিক ভাবে এই চাপটা চলে আসছিল। অসম্ভব ব্যাপার একটা। তো এদিকে রাসেল ভাই কি হচ্ছিল যে ওই যে আপু উনি মানে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলেন, শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে যাচ্ছিলেন, এবং উনি মানসিকভাবেও আস্তে আস্তে মানে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিলেন। একটা পর্যায়ে রাসেল ভাই সত্যি ওই আপু আবার তার আগের হাজবেন্ডের বাসায় ফিরে আসে, তার নিজের বাসায় রাগারাগি করে আবার হাজবেন্ডের কাছে ফিরে আসে। ফিরে আসলেও ওনার হাজবেন্ড ফলো করেন ঠিক আগের যেই মানে সংসার যে লাইফটা ছিল, যে সুন্দর একটা ভালোবাসা ছিল, এখনো সেটি নাই, সেটা মানে একদম মানে অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে আর কি। এবং দেখা যাচ্ছে যে উনি যখন ফিরে আসেন তখন থেকে রাসেল ভাই কিছু অদ্ভুত ব্যাপার ওনার বাসায় ঘটতে থাকে, যেটা আমি এখন বলতে চাচ্ছি। সেটা হলো ওনার হাজবেন্ড ওয়াইফ উভয় খেয়াল করতেন যে যেদিন থেকে ওনার মানে ওয়াইফ বাসায় ফিরে আসছে সেদিন থেকে জানালায় কালো রঙের একটি বেড়াল বসে থাকতো। প্রথমে এরকম কালো রঙের বেড়াল উনি দেখতেন যে বসে আছে, দেখা যাচ্ছে যে মানে তাড়িয়ে দিলে পারেও কিছুক্ষণ পরে দেখার আবার চলে আসতো। তো এভাবে হয়েছে কি ওনারা দেখতে দেখতে বিষয়টা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, তখন আর পরে আর ভয় পেতেন না। এইভাবে রাসেল ভাই মাসখানেক যাওয়ার পর থেকে নতুন আর একটা উপদ্রব সৃষ্টি হয়। এখন আর কালো বিড়াল নয়, এখন দেখে মানে হাজবেন্ড ওয়াইফ দুইজনই দেখে যে জানালার ভিতর দিয়ে একদম ছোট বামন আকৃতির একটা মানুষ ঢুকে আসছে, মানে ঘরের মধ্যে ঢুকে পড়ছে। এটা দেখতো, কিন্তু তার কিছুদিন পর আর হাজবেন্ড আর এটা দেখতো না, শুধু ওয়াইফ দেখতো। ওয়াইফ বলতো ওই যে দেখো আসতেছে, মানে এই যে এখন এখানে আছে, এরকম তার। আর যখনই ওই বামন রূপী ওই জিনিসটাকে দেখতো তার ওয়াইফ, উনি খুব ভয় পেতেন, মারাত্মক ভয় পেতেন। এবং আরো অদ্ভুত রাসেল ভাই যে ওই বামন রূপী জিনিসটা মানে সে কি করতো একদম বাচ্চার মতো, মানে তার ওয়াইফের ভাষ্য অনুযায়ী একবার শুধু ওই ভাইয়া দেখেছে, সেটা একদম বাচ্চার মতো দেখা যায়, কিন্তু চেহারায় দেখা যাচ্ছে সেটা বয়স্ক, কিন্তু আকার আকৃতি একদম একটা ছোট 1.5 থেকে 2 বছর বয়সী একটা বাচ্চার যতটুকু হাইট হয় ততটুকু। তো ওই আপু যখন শুয়ে থাকতেন তখন ওই আপুর ভাষ্য অনুযায়ী ঠিক ওই বামন ওই জিনিসটা এসে ওনার বুকের উপর বসে থাকতো, এবং যখনই বসতো তখন উনি ওনার হাত পা কিচ্ছু নাড়াতে পারতেন না, একদম অবশ হয়ে যেত, কিছুই নাড়াতে পারতেন না হাত পা। এইভাবে ওনার রাত কেটে যেত। তো কোনোভাবেই রাসেল ভাই এই সমস্যার সমাধান হচ্ছিল না। পরবর্তীতে এসে ওই মেয়ের যেই পরিবার এসে ওই ছেলের কাছে এসে বলে, মানে মেয়ের হাজবেন্ডের কাছে এসে বলে যে আসলে এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা আমরাই সৃষ্টি করেছি, এটা আমরা বুঝতে পারি নাই যে এই পর্যায়ে যাবে।
তো আমরা তোমার কাছ মানে থেকে এতটা সিরিয়াস তারাও সিরিয়াস তারা চিন্তা করছে হয়তো ফিরে মানে চলে যাবে, হ্যাঁ সেটাই ফিরে চলে যাবে, তাহলে মেয়েকে হয়তো আরেকটা ভালো জায়গায় বিয়ে দেবেন, জাস্ট এই সিম্পলি এই চিন্তাটা করেছেন। মানে ক্ষতি অত হবে, বড় ক্ষতি করার চিন্তা ভাবনা এই কোনোদিন চিন্তাটা করেনি, ভয় পাওয়ানোর চেষ্টা ছিল জাস্ট হয়তো। খালি এরকমটাই ছিল। হ্যাঁ, তখন রাসেল ভাই এই মেয়ের বাবা ঠিক সেই রাঙামাটির সেই যে আদিবাসী সম্প্রদায় সেই বামন ঠাকুরের কাছে আবার যান, গিয়ে বলেন যে গুরুজি এই এখন তো আমরা এটা চাই না, আপনি মেয়েকে সুস্থ করার ব্যবস্থা করেন, এখন তো সে আর কোনোভাবেই মানে সুস্থ না, এখন সে মানে হাফ অ্যাবনর্মাল হয়ে গেছে। এবং আসলে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে একটা মানে ওই আপু কথা বলতেন, স্বাভাবিকভাবে কথা বলতে বলতে হঠাৎ করে ওনার গলা দিয়ে রক্ত বের হয়ে আসতো, নাক দিয়ে রক্ত বের হয়ে আসতো, এবং ডাক্তাররা অনেক ট্রিটমেন্ট করেছে কিন্তু কোনো লাভ হয়নি, সমাধান হয়নি। তখন ওনার ওই মেয়ের বাবা মা যখন দেখেন যে মেয়ের অবস্থা খুব খারাপ এবং মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তখনই আসলে ওনারা নিজেরা আবার সেই জায়গায় যান, গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করেন ওই আদিবাসীর সম্প্রদায়ের ওই তান্ত্রিককে। তখন উনি বিষয়টা বলেন, আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়, কারণ তোমাদের জন্যই তো আমি ওই বামন রূপী ওই জিনটাকে চালান করেছিলাম। এখন রাসেল ভাই উনি কিছুক্ষণ পরে তাদেরকে বলেন যে এখন তো বিষয়টা খুব কঠিন হয়ে গেছে, কারণ ওই বামন রূপী ওই জিনটা এখন আর তাকে ছাড়তে চাচ্ছে না, এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে, আমার পক্ষে এখন আর ওটাকে ছাড়ানো সম্ভব নয়, আচ্ছা এর সব দায় দায়িত্ব তোমাদের, আমি আর এর কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না, এই বলে উনি তাদেরকে পাঠিয়ে দেন। এখন রাসেল ভাই ওনার শারীরিক অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে শেষ পর্যন্ত বাংলাদেশের বহু জায়গায় ওনারা ট্রিটমেন্ট করিয়েছেন, কোথাও লাভ হয়নি, এবং ওনাকে ওনার বোন লন্ডনে থাকতো, লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে রাসেল ভাই যারা ওই সমস্ত মানে ইউরোপ আমেরিকা ওই সমস্ত যারা প্যারাসাইকোলজিস্ট এরকম এই টাইপের তাদের যে বিদ্যা দিয়ে যে কাজগুলো করেন, ওইখানে অনেক ট্রিটমেন্ট তারা করিয়েছে, করানোর পরে ওই আপু আস্তে আস্তে সুস্থ হয়ে যান। এটা একটা রাসেল ভাই আশার বিষয়, মানে আস্তে আস্তে সুস্থ হয়ে যান, কিন্তু উনি আর কখনোই মানে আগের হাজবেন্ডের কাছে আর ফিরে আসেননি, উনি অন্য জায়গায় ওনার বিবাহ হয়ে গেছে, উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন, কিন্তু কোথায় গিয়ে বা কার কাছ থেকে সুস্থ হয়েছেন বা কোন পদ্ধতিতে হয়েছে এটা আর জানা যায়নি, হয়তো বা কোনো একটা পদ্ধতিতে অবশ্যই হয়েছেন, বা যেটা হোক মানে বহির্বিশ্বে হয়তো বা অনেক ভালো এই টাইপের এক্সপার্ট থাকতে পারে, আপনার কাছে এটা জানা নেই, সেটা আমার কাছে খবর আসেনি। তো আসলে যেই কারণে আমি আসলে ঘটনাটা আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে যে আবেগের কারণে আসলে অনেক কিছু করা যায়, কিন্তু যার উপরে এখানে একটা বিষয় বলে রাখা ভালো রাসেল ভাই, সেটা হচ্ছে যে মানে ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস, যদি একবার কারো উপর প্রয়োগ করা হয় তার মৃত্যুর আগ পর্যন্ত এটার ফল তার বহন করতে হবে, মানে এটা শরীরের উপর এর প্রভাব থাকবেই, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা নাই এটাকে কাটিয়ে ওঠা। তো আমরা কোনোভাবেই যেন এই আবেগের পরে এই টাইপের কাজ কারোর উপরে যেন না করি, এটা আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আছেন হাফেজ মাইনুদ্দিন ভাই, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা উনি হচ্ছেন লাশবাহী গাড়ির একজন ড্রাইভার। জি, তো উনি এই গত সপ্তাহ খানিকের ঘটনাটা, উনি ঢাকা এয়ারপোর্ট কর্মীটোলার একটি হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে যাচ্ছিল ঢাকা কেরানীগঞ্জের মধ্যে। তো পথের মধ্যে সন্ধ্যা হয়ে যায় এবং মাগরিবের আজান চলতে থাকে। তো উনি আমাকে এই ঘটনাটা বলছে যে আমার সাথে ঘটে যাওয়া এইটাই প্রথম, যখন উনি গাড়ি নিয়ে লাশ বাড়ি নিয়ে চলছিল, তো ওনার সাথে কোনো প্যাসেঞ্জার ছিল না, শুধু লাশটাই ছিল। তাকে অ্যাড্রেসটা লিখে দেওয়া হলো যে লাশটা কোথায় আর কি নিয়ে যাওয়া হবে। তো উনি যখন পথ দিয়ে যাচ্ছে, মাগরিব আজান চলতেছিল, ওই সময়তে নাকি তার পেছন থেকে কে যেন বলল, ড্রাইভার গাড়ি থামান। তখন উনি খুব ভয় হলো, উনি পিছনে তাকালো, দেখলো যে না, কেউ তো নেই। উনি ভাবলো যে গাড়ি যে থামাবো, কে বললো এই কথাটা, কিন্তু আচমকাই উনি হঠাৎ থম খেয়ে যান যে গাড়ি নিচ থেকেই, উনি নিজে বন্ধ করেনি, নিচ থেকে গাড়ি আপনি বন্ধ হয়ে গেল। তো উনি অবশেষে চাবিটাও বন্ধ করে বসে রইলেন। তো উনি আমাকে বলতেছেন যে যখন গাড়িটা বন্ধ হয়ে গেছে বা আমিও বন্ধ করে রাখলাম, তো পেছন থেকে কে যেন নামাজ পড়তেছিল, যেভাবে নামাজ পড়া হয় ঠিক আমি এরকম শব্দ শুনতে পাইতেছি, যে সূরা ফাতিহা পড়তেছে, তাকবীরুল্লাহ দিতেছে, পুরো নামাজের মতো আমি পিছন থেকে শব্দ পাই। ঠিক 10টা মিনিট পরে গাড়ি আবার নিজেই এরকম চালু করা হয়, উনি চালু করেন,
এবং সেই লাশটা উনি দিয়ে যান। তো উনার মাথার ভিতর শুধু ওই কল্পনাটাই যে আমাকে পেছন থেকে কে বলল যে গাড়িটা থামান, এবং আমি যে নামাজ পড়া এই শব্দটা শুনলাম কি ছিল, তো ওটার ভিতরে তার মনের ভিতরে শুধু জাগরণ। তো উনি লাশ গাড়িটা দিয়েছে, উনি গ্যারেজে রেখে তারপরে বাসায় খুব দ্রুত চলে গেল, এবং তার শরীরটা খুব অসুস্থ হয়েছিল। উনি বললো যে আমার ঘাড় ব্যথা চলতেছিল, গরম লাগতেছিল, শীত শীত লাগতেছিল এবং অস্থির লাগতেছিল। আমার ভালো না লাগাতে আমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বো। তো উনি বললো যে আমি খাওয়া দাওয়া করে আমি তো ফ্লোরে ঘুমাই। তো যখন আমি ফ্লোরে ঘুমালাম রাত 1:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তো উঠে দেখি যে চারদিকে অন্ধকার, বাতি ঘরে নিবানো। তো ভেতরে ভেতরে ওই কথাটাই আমার শুধু কল্পনা আসে যে আমাকে গাড়ি পেছন থেকে কে বলল যে গাড়ি বন্ধ করো। উনি বললো যে আমি যখন হঠাৎ এই কথা চিন্তা করে আমার খাটের ভেতরের দিকে আমার দৃষ্টি গেল, যে খাটের ভেতরের দিকে একটু কফিন, আমি যে লাশ গাড়িতে করে নিয়ে গেলাম সেই বাক্সটাই। তো ওইটাও দেখে আমি আতঙ্ক করলাম যে আমার খাটের নিচে কফিন কেন। উনি বললো যে আমি দ্রুত উঠে বাতিটা জ্বালালাম, পরবর্তীতে দেখি না। তখন আবার আমার মনের ভিতর সন্দেহ লাগলো তাহলে আমার মনের ভুল চলতেছে। তো বললাম তুই স্মোক করি, সিগারেট খাই। তখন সেই মুহূর্তে আমি এই নার্ভাস থেকে বাঁচার জন্য, দুর্বলতা থেকে বাঁচার জন্য আমি একটি সিগারেট ধরাবো বলে আমি মাত্র সিগারেট মুখে নিয়ে ধরাবো, ওই মুহূর্তে আমাকে বলতেছে তুই আর সময় পাইলি না। ওনাকে বলতেছে মাথায় ধাক্কা দিয়ে, বলে আমাকে মাথায় ধাক্কা দিয়ে বলতেছে তুই আর সময় পাইলি না, এখন এটা ইয়া করিস কেন, আর সন্ধ্যার সময় গাড়ি বন্ধ করে দিবি, গাড়ি চালাবি না, মাগরিব আজানের সময় পবিত্রতার সাথে থাকবি। তো ওরা এই কথাগুলো শোনার পরে উনি ওইখানে অজ্ঞান হয়ে যায়। উনি বললো যে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমার শরীরের অবস্থা অনেক খুব খারাপ হয়ে যায়। তো ভয় ভীতি, মানে প্রচন্ড ভয় ভীতি, জ্বর টর আসে। পরবর্তীতে যাই হোক উনি বললো আমাকে এই 2-3টা দিন আমাকে এইভাবেই শুধু শব্দগুলো কানে আসলো যে সন্ধ্যার সময় গাড়ি বন্ধ করে দিতে হবে এবং উনি পবিত্রতার সাথে থাকতে হবে, যে লাশ তুই যে গাড়ি নিয়ে যাস তোকে পবিত্রতার সাথে থাকতে হবে। পরবর্তীতে আমরা এটার সংবাদ আর কি নিলাম। তো বললাম যে ভাইজান এরকম জিন তো এটা অবশ্যই যাকে আপনি নিয়ে গেছেন উনি খুব ভালো একজন মানুষ ছিল, সৎ মানুষ ছিল, বিধায় আপনাকে এরকম ভাবে যে একটা লাশবাহী গাড়ি চালান আপনি সবসময় পবিত্রতা অবলম্বন করবেন এবং অবশ্যই ভালোভাবে আপনি চলবেন। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো দিকে আছে, অর্থাৎ ওনার সেন্সে শুধু এটাই আসতো কাজে। ওকে, এটাই ভাইয়া ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা কাইন্ডলি আপনি একটু বলবেন এবং তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাব। জি, আবার আরেকবার বলতে হবে। আমি শাহরিয়ার জি, মিরপুর থেকে আসছি। আমি সরাসরি আমার গল্পে চলে যাই। আসলে এটা গল্প নয়, এটা আমার একদমই বাস্তব অভিজ্ঞতা। আমি তখন আমার স্টুডেন্ট লাইফের কথা, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। এটা 2007-8 সালের ওই সময়কার ঘটনা আর কি। আমি তখন একটা টিউশনি করতাম আর কি, এবং এটা খোদ ঢাকা শহরেরই ঘটনা। এবং আমার এই টিউশনটা ছিল ঢাকার মালিবাগ যে রেলগেট এই অঞ্চলে। আমি আমার ওই স্টুডেন্টটাকে পড়াতাম হচ্ছে মূলত দুপুরের পরে। আমি ইউনিভার্সিটির বাসে করে ওখানে আসতাম এবং এসে ওকে ওই দুপুরের পরে ওকে পড়িয়ে আবার ফেরত যেতাম। তো হয়েছে কি, একদিন এরকম পড়াচ্ছি, হঠাৎ করে আমার ওই স্টুডেন্টের নাম ছিল ফারসিদ। তো আমি ওখানে পড়াচ্ছি এবং ওদের যে পড়াতাম ওদের বাসাটা ছিল ডুপ্লেক্স টাইপের। আমাকে নিচে রুমে বসে পড়াতাম এবং সামনে দিয়ে ভিতর দিয়ে একটা সিঁড়ি ছিল উপরে দোতলার দিকে। তো আমার সামনে দিয়ে যদি কেউ উপরের দিকে যেতে চাই তো তাকে অবশ্যই আমার সামনে দিয়ে যেতে হবে। তো একদিন আমি গিয়েছি, গিয়ে বেশ কিছুক্ষণ বসে আছি, ফারসিদ খবর নেই, আমার স্টুডেন্টের খবর নেই। দেখলাম প্রায় 10 মিনিট পরে ফারসিদ আমার সামনে দিয়ে হেঁটে উপরের দিকে চলে যাচ্ছে। তো আমি বেশ বিরক্ত ছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছি। ফারসিদ, আমি এতক্ষণ ধরে বসে আছি, তুমি কোথায় ছিলে? তো প্রত্যেকদিনই ফারসিদ ঢুকে আমাকে সালাম দিয়ে যায়, স্যার আসসালামু আলাইকুম বলে যায়। বাট এই দিন সে আমাকে আর সালাম দিল না, জাস্ট একেবারেই খুব আস্তে আস্তে আমার দিকে তাকালো। আমি চোখের দিকে তাকালাম, দেখলাম চোখটা কেমন যেন একটু ফ্যাকাশে। তো আমি ওই সময় আর খুব বেশি গুরুত্ব দিইনি। ফারসিদ উপরে চলে গেল, প্রায় 5-10 মিনিট হয়ে গেল, ফারসিদের কোনো খবর নেই। এরপর দেখি ফারসিদ আবার নিচ থেকে গান গাইতে গাইতে আসছে। তখন আমার হঠাৎ করে খুব একটু আমি রেগে গিয়েছি। ফারসিদ, তুমি একটু আগে উপরে গেলা, আবার কোন দিক দিয়ে নিচে গেলা? তো ফারসিদ তো অবাক, কই স্যার আমি তো এইমাত্র বাইরে খেলা করছিলাম, আমার আম্মা তো আমাকে ডেকে আনলো। কি বলো, তুমি না উপরের দিকে গেলাম, আমি তোমাকে দেখলাম। তো আমার এই কথা ওর মা নিচ থেকে হয়তো শুনতে পেয়েছে। তো উনি আবার এসে আমাকে বলতে, শাহরিয়ার কি হয়েছে? তো আমি আসলে বললাম যে আন্টি আমি তো এই মাত্র দেখলাম যে ফারসিদ এরকম উপরের দিকে গেল, আবার এখন দেখতেছি আবার নিচ থেকে সে ফারসিদ দিয়ে আসলো। তো
তো উনি আসলে তখন বললো, আসলে স্যার আর কি বলবো, তুমি ভয়টাও পাও কিনা, এই জন্য আসলে তোমাকে বলি নাই, তুমি আবার পড়াতে আসাই বন্ধ করে দাও কিনা। কি হয়েছে মানে একটু আমাকে বলেন। আন্টি আমাকে বললো, আসলে সমস্যাটা কি, আমাদের এই বিল্ডিংটা আমরা আসলে ভেঙে ফেলবো, ভেঙে এখানেই আমরা একটু আবার নতুন করে বিল্ডিং করবো। তো যেটা হয়েছে আর কি, যে আমাদের পাশে তুমি তো একটা কাঁঠাল গাছ দেখেছিল, কাঁঠাল গাছটা তো কেটে ফেলা হয়েছে। তো কাঁঠাল গাছটা তো কেটে ফেলা হয়েছে, তো কাঁঠাল গাছ যখন কেটে ফেলা হবে তার আগের দিন ফার্সিদকে কেউ একজন স্বপ্নে বলেছে গাছটা যেন না কাটা হয়। তারপরও মানে গাছটা ওরা কেটেই ফেলেছে, কথাটা গুরুত্ব ফার্সিদ বলেছিল ওর মা বাবাকে, বাট গুরুত্ব দেয়নি। তো যে কারণে যখন গাছটা যখন কেটে ফেলেছে, কাটার পর থেকেই নাকি ফার্সিদের বিভিন্ন সমস্যা হচ্ছে। ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি ওমর ফারুক, আমি এসেছি ঢাকার উত্তরা থেকে। জি। তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা 2007 সালে যে সিডোর হয়েছিল, সেই সিডোরের কয়েকদিন পরের একটা ঘটনা। তো আমার যে বড় আপু, সেই আমার বড় আপুকে বিয়ে দেওয়া হয়েছিল আমাদের গ্রামের ঠিক 3টা গ্রাম দূরে একটু। তো আমার যে দুলা ভাই, তো উনি একটু আর্থিকভাবে অসচ্ছল ছিলেন এবং তিনি নসিমন চালাতেন মূলত। জি। তো আমার বাবাকে আমার দুলাভাই বললেন যে আমাকে একটা নসিমন কিনে দেন, আপনাদের ওখানে যে গ্রামীণ, আপনার কোন জায়গার নাম বলবেন না বা আপনারা হচ্ছে কোন প্রতিষ্ঠানের নাম বলবেন, আপনি শুধু ঘটনাটা বলেন প্লিজ। আচ্ছা আচ্ছা। তো ক্ষুদ্র ঋণের ওখান থেকে, ক্ষুদ্র ঋণ থেকে আব্বাকে একটা কিছু টাকা তুলে একটা নসিমন কিনে দিতে বললেন আমার দুলাভাই। তো যেই কথা সেই কাজ, আব্বা আমার দুলাভাইকে একটা ক্ষুদ্র ঋণের টাকা দিয়ে একটা নসিমন কিনে দিলেন এবং দুলাভাই বলল যে প্রতি সপ্তাহে তিনি সেই কিস্তির টাকা ব্যাক দিবেন এবং সেই কিস্তি দেওয়া লাগতো বুধবারে। তো আমাকে সেই কিস্তির একদিন আগে অর্থাৎ মঙ্গলবারে সেই টাকাটা, সেই 3 গ্রাম দূরে আমার দুলাভাইয়ের বাসায় গিয়ে টাকাটা আমাকে আনতে হতো। তো আমি তো মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো প্রতি মঙ্গলবার আমি গিয়ে সেই টাকাটা আনতাম, কিস্তির টাকাটা। জি। তো কোনো এক মঙ্গলবার কিস্তির টাকা আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সেটা মনে ছিল না। আমি ফুটবল খেলতে মাঠে গেছিলাম। তো মাঠ থেকে বাসায় ফিরে আসছি আমি মাগরিবের ঠিক আধা ঘন্টা আগে। তো মা আমাকে বলল, তুমি তো আজকে টাকা আনতে যাও না, তুমি দ্রুত রেডি হয়ে তোমার দুলাভাইয়ের ওখানে চলে যাও এবং কিস্তির টাকা নিয়ে এসো। এরপরে আমি দ্রুত রেডি হয়ে আমি আমার দুলাভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং কিছু দূর যাওয়ার পরে আমাদের গ্রামের ঠিক 1 গ্রাম পরে জনশূন্যহীন একটা জায়গায় রাস্তার ঠিক পাশে কিছু লোক, আমি দূর থেকে দেখলাম কিছু লোক টুপি পরা এবং পাঞ্জাবি পরা, তারা কিছু একটা করতেছে। তো আমি কাছে গিয়ে বললাম যে ভাই এখানে কি হচ্ছে? তো ওনারা বলছে যে এখানে একটা লোকের দাফন করতেছি আমরা। তো আমি বললাম যে জনশূন্যহীন এই জায়গাটায়, অর্থাৎ এই কোলার মানে জমির মাঝখানে, এখানে কেন রাস্তার পাশে? তো ওনারা বললো যে এই লোকটা বিষ খেয়ে মারা গেছে, এই কারণে যাতে বাড়ির আশেপাশে যদি দাফন দেই তাহলে হয়তো বা লোকজন ভয় পেতে পারে। বিষ খাওয়া মানুষের অনেক সময় অনেক কিছুই শোনা যায়, তো এই কারণে এই দূরে আর কি তাকে দাফন করা হচ্ছে। তো আমি আর কথা না বাড়াই আমি দ্রুত চললাম আমার গন্তব্যের দিকে, আমার সেই দুলাভাইয়ের বাসার দিকে। তো কিছু দূর যাওয়ার পরে মাগরিবের আজান দিল, তো আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আধা ঘন্টা সাইকেল চালানোর পরে আমি আমার বোনের বাসায় গিয়ে পৌঁছালাম। তো এরপরে বোন বলল যে তোর আসতে এত লেট কেন, আজকে এত দেরি হলো কেন? তোর জন্য তো আজকে ভালো খাবার দাবার রান্না করছিলাম, তো দ্রুত রেডি, হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে নে। তো আমি টাকাও রেডি করা আছে, কিস্তির টাকাটাও রেডি করা আছে। তো আমি দ্রুত খাওয়া দাওয়া করে কিস্তির টাকাটা নিয়ে আমি বাসার দিকে রওনা দিব। তখন আমি বললাম যে আজকে তো প্রচুর অন্ধকার, মানে ঘন ঘটা অন্ধকার, আপু আপনার বাসায় কি কোনো লাইট আছে কিনা, টর্চ লাইট আছে কিনা? তো উনি বললেন যে টর্চ লাইট ছিল, কিন্তু সেটা নিয়ে তোমার দুলাভাই গাড়ি চালাতে গেছে। তো এরপরে আমি কি করলাম, আমি ওই অন্ধকারের মধ্যেই বাসার দিকে ফেরত আসতেছিলাম সাইকেল চালাইয়া। এর আগে আমি একটু কথা বলতে ভুলে গেছি যে ওই দিন খুব অন্ধকার ছিল এবং আকাশে মেঘও ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল বিকাল থেকেই। তো এরপরে আমি অনেক দূর আসার পরে আমি দেখতেছি রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না, ঘন ঘটা অন্ধকারের কারণে, মানে প্রচুর অন্ধকার। তো আমি যেহেতু প্রতি মঙ্গলবারই ওই রাস্তা দিয়ে যেতাম এবং টাকা নিয়ে ফেরত আসতাম, এই কারণে ওই রাস্তার যে ছকটা সেটা আমার মাথায় পুরোটাই ছিল। এই কারণেই আমি কিন্তু অন্ধকারের ভিতরেও সাইকেল চালাইয়া আসতেছিলাম। তো
তো দুই এক জায়গায় আমার সাইকেল কিন্তু স্লিপও কাটতেছিল, যেহেতু বৃষ্টিতে রাস্তাঘাট একটু ভিজা ছিল। তো কিছু দূর আসার পরে আমার ওই যে আমি বিকালে দেখে আসছিলাম একটা জায়গায় বিষ খাওয়া একটা লোককে দাফন করতেছে, ওই কথাটা আমার মনে পড়লো এবং প্রচুর অন্ধকার, এবং ওই কথা মনে পড়ার পরে আমার খুব ভয় লাগতেছে। তখন আমি চিন্তা করলাম যে এই রাস্তা দিয়ে তো আমার যাওয়া যাবে না, এবং যেহেতু এই এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এবং প্রচুর অন্ধকার এবং একটু একটু বৃষ্টিও পড়তেছে, তো লোকজন এই রাস্তায় থাকবেই না, হয়তোবা কোনো একটা সমস্যা ঘটতে পারে। তো আমি চিন্তা করলাম কি আমি এখন অন্য একটা রাস্তা ছিল, ওখানে আমাদের গ্রামে যাওয়ার জন্য একটু ঘুরে মানে অনেক দূর হবে এইরকম একটা রাস্তা ছিল বিকল্প। তো আমি চিন্তা করলাম যে ওই বিকল্প পথ দিয়ে আমি বাসায় চলে যাই। আচ্ছা। তো এরপরে ওই পথটাও কিন্তু আপনার ভাই আমাদের যে ওখানে যে দুইটা উপজেলা, এই দুই উপজেলার ঠিক সীমান্তের একটা পথ, মানে দুই উপজেলার লোকেরাই ওই রাস্তায় খুব ভুলেও মানে যায় না, না যায় বললেই চলে। এবং সেইটা যেহেতু ওই দিন বৃষ্টি হইতেছে, তারপরে খুব অন্ধকার, সেই কারণে তো যাবে না বললেই চলে। তো ওই রাস্তায় কিছু দূর যাওয়ার পরে একটা ভয়ঙ্কর জায়গা আছে, সেই জায়গায় আপনার এক পাশে মানে রাস্তার এক পাশে হচ্ছে পুকুর, সেই পুকুরে হচ্ছে হিজল গাছের যে পাতা, সেই পাতাগুলো পড়ে একদম নিকষ কালো হয়ে গেছে পানি। এবং সেই পুকুরের ঠিক অপোজিট পাশে, অপর পাশে মানে রাস্তার অপর পাশে অন্য একটা ডোবা ছিল, সেই ডোবাতেও বাঁশঝাড়ের আপনার বাঁশের পাতা এবং সেই হিজল গাছের পাতা পড়ে সেটাও নিকষ কালো রং ধারণ করছে। এবং সেই জায়গাটাই মানে পুকুর এবং ডোবা এই ঠিক এর উপরেই একদম ঘন বাঁশঝাড় ছিল। তো আমি ওই দিকে যাওয়ার সময় আমার একটা চিন্তা হয়েছে যে ওই জায়গাটা তো খুব ভয়ঙ্কর, ওই জায়গাটা আমি যেমনি হোক আমাকে দ্রুত ক্রস করতে হবে সাইকেল চালাইয়া। তো আমি কি করলাম, আমি যখনই ওই জায়গার কাছে আসতেছিলাম ওই বাঁশঝাড়ের এবং ওই ডোবা পুকুরের, এবং ওখানে রাসেল ভাই আমি একটা কথা ভুলে গেছি, সেটা হলো ওর পাশেই একটা পুরনো হিন্দু জমিদার বাড়ি ছিল, সেটা ভাঙাচুরা এখন অবস্থায় আছে, এখনো আছে। তো এই সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ওখানে হয়েছিল। তো আমি কিছু দূর যাওয়ার পরে আমার একটু মানে ভয়ভীতি লাগছিল এবং শরীরটা একটু জমে গেছে এবং শরীরটা কিন্তু মানে ভার হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে আমার যেমনি হোক এই জায়গাটা খুব দ্রুত ক্রস করতে হবে, এই ভেবে আমি দোয়া দূরত পড়তে পড়তে আমি সাইকেলটা খুব দ্রুতই টান দিলাম। তো আমি যখনই ওই ডোবা এবং পুকুর এবং ওই বাঁশঝাড়ের নিচে গেলাম, তখনই ভাই অবিশ্বাস্যভাবে বাঁশগুলো মানে প্রচন্ড রূপে মানে ঝড়ঝাপটা শুরু হয়ে গেল, চারদিক থেকে ঝড়ঝাপটা শুরু হয়ে মনে হয় যেন বাঁশগুলো আমার গার উপরে একদম পড়তেছে, এবং মনে হচ্ছে ভাই যে মনে হচ্ছে যে বাঁশগুলো আমাকে একদম চাপা দিয়ে মাটিতে মিশিয়ে দেবে, এরকম একটা অবস্থা। এবং বাঁশগুলো কিন্তু প্রচন্ড ঠাসটা শব্দও করতেছিল, এবং মানে ঝড়ঝাপটা এমন ভাবে আসতেছে, বাসগুলো উপরে উঠতেছে আবার নিচে নামতেছে। এবং আমি মানে কোরআন তিলাওয়াত করতেছি এবং সাইকেলও চালাচ্ছি, জোরে প্যাডেল দিচ্ছি। কিন্তু সমস্যা যেটা হয়েছে ভাই, মনে হইতেছিল পিছ থেকে কে যেন আমার সাইকেলটা একদম টেনে ধরতেছে। সাইকেলটা কাদায় যদি পড়ে, যেমন মনে হয় যেন সাইকেলটা আপনার এই কাদায় যদি সাইকেলের চাকা পড়ে বা গাড়ির চাকা পড়ে, তখন কিন্তু এক জায়গায় ঘুরতে থাকে। তো আমার মনে হচ্ছে সাইকেলের চাকাটা এক জায়গায় ঘুরতেছে। তো তখন আমি মানে আমার শরীর যত স্পিড ছিল আমি সেটা দিয়ে আমি ট্রাই করতেছি, কিন্তু সাইকেল আর আগাচ্ছে না। তো আমি তখন সামনের দিকে দেখতেছি রাসেল ভাই, যে সেই কালো অন্ধকারের ভিতরে দেখতেছি একটা মানুষের মতো অবয়ব কোনো একটা কিছু আমার সাইকেল থেকে ঠিক 2-3 হাত সামনে দাঁড়ায় রয়েছে। তখন ভাই আমি প্রচন্ড ভয় পাইছি। আমি মানে এখন চিন্তা করছি আমি হয়তো বাঁচবো, নয়তো হয়তোবা আমি এখানেই আমার হয়তোবা শেষ হয়ে যাব। এই চিন্তা করে আমি দ্রুত মানে সাইকেল চালাচ্ছি এবং আমি খুব জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করতেছি। এত মানে আমি মানে আমার শরীরের সর্বোচ্চ দিয়ে আমি ট্রাই করছি এবং কোরআন তিলাওয়াত করে আমি খুব জোরে একটা সাইকেল টান দিছি। বট আমি চিন্তা করছি আমি এই যে অবয়বটা দেখা যাইতেছে এর উপরে দিয়ে আমি চলে যাব যা আছে কপালে। এরপর আমি সাইকেল চালাই একটু সামনের দিকে আগাইছি, পর 2-3 হাত যখন এই অবয়বটার দিকে আগাইছি, আমার সাইকেলে খুব জোরে একটা মানে আপনার ঝাটকা অনুভব করলাম, মানে খুব জোরে একটা ঝাঁকি দিছে। ঝাঁকি দেওয়ার পরে দেখলাম কি আমার বাম পাশ থেকে যেই পাশে আপনার ডোবা ছিল সেই পাশ দিয়ে মানে শাসা করে বাতাসের বেগে এই কোনো একটা কিছু চলে যাচ্ছে, বাতাস অনেক দ্রুত বেগে,
এবং সেই এতগুণ যে মানে বাঁশবাগান যে খুব মানে নড়ে চড়ে মানে একদম ঝড়ঝাপটা আমার গাড়ির উপরে পড়তেছিল, সেটা আস্তে আস্তে থেমে গেছে। এবং মুহূর্তের ভিতরে লক্ষ্য করলাম যে আমার যে সাইকেলের গতি সেটা কিন্তু আরো অনেক দ্রুত বেড়ে গেছে। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি খুব কাছেরই একটা বাজারে চলে গেলাম, মানে হাফ কিলো দূরে একটা বাজার আছে, সেখানে আমি চলে গেলাম। তো সেই বাজারে ছিল আমার, বাজারের পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদে আমার এক ফ্রেন্ড, সে ওখানে নামাজ পড়ায়। তো আমি তার রুমে গেলাম, তো সে আমাকে বলতেছে, কি হইলো, তুই এত হাঁপাচ্ছ কেন, তোর গা এরকম মানে ঘামে ভিজা কেন? তখন আমি বললাম সম্পূর্ণ ঘটনাটা। তখন ও বললো যে এটা কি করছো, তুই এই মুহূর্তে এখানে আসছো কেন, এই রাস্তায় এখন ক্রস করলি কেন, তুই তো জানোস না এই রাস্তাটা কত ভয়ঙ্কর, আমরা তো এখানে থাকি, আমরা জানি। এই কিছুদিন আগেও একটা ঘটনা ঘটছে, এক লোক এখান থেকে যাচ্ছিল সন্ধ্যার পরে, সে খুব জরুরি প্রয়োজনে যাচ্ছিল, কিন্তু আমরা চেঁচামেচি শুনে সেখানে দৌড়ে গেছি সব লোক বাজার থেকে, যাই দেখি যে সে মূর্ছা অবস্থায় পড়ে আছে, মানে একটু জ্ঞান হারানো অবস্থায়। এবং সে, আমরা গেছি পর সবাই পানি টেনে দিচ্ছি পর সে সুস্থ হয়েছে। এবং সে বলল যে তার গায়ে একটা 1-1.5 কেজি ওজনের একটা ঢিল ছুঁড়ে মারছে কোথা থেকে যেন। তো সবাই দেখলো যে হ্যাঁ একটা ঢিল আছে ওখানে, সেই রকম বড় একটা ঢিল। তো এরপরে আমাকে বললো যে তুই আজকে এখানে থেকে যা, তোর আজকে কোনো মানে যাওয়ার দরকার নাই বাড়িতে। তো আমি বললাম যে না, যেহেতু কিস্তির টাকা আমাদের সকালে পে করতে হবে, মানে কিস্তির টাকা অবশ্যই দিতে হবে অফিসারদের, তো আমাকে একটু আগাই দিয়ে তোরা। তারপরে ওরা করলো কি, আমাকে 5-6 জন মিলে মানে ওরা আগাই দিয়ে গেল, ওদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই মিলে। তো রাসেল ভাই, আমার আজকে এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ, ধন্যবাদ আসসালামু আলাইকুম। আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আজকের মতো আমাদের ভূত এফএম এখানেই শেষ করতে হবে এবং